আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে যে কোর্সটা করতেছি, কোর্সটা হচ্ছে নিউমেরিক্যাল মেথডস। সম্পূর্ণ একটা গতকালকে যে একজন গেস্ট করছিল যে এটা ম্যাথমেটিক্যাল কোর্স, ম্যাথমেটিক্যাল কোর্সের পুরো। এখন আমাদের হচ্ছে এই কোর্সের আমরা যে ম্যাথ গুলো সলভ করব বা যে টেকনিক গুলো পড়বো, টেকনিক গুলো জানার জন্য আমাদের হচ্ছে তার আগে বেসিক কিছু জিনিস প্রিলিমিনারি হিসেবে জানা লাগবে, বা কিছু টার্মিনোলজি আছে, কিছু টার্ম আছে যেগুলো হচ্ছে জেনে আমরা পরে ওই ম্যাথ গুলোর মধ্যে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবো। তো ওইসব কিছু আজকে আমরা মেইনলি শিখবো। তো এখন নিউমেরিক্যাল মেথডস বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা সেট অফ রুলস থাকে, বা ধরো একটা সেট অফ স্টেপস আমরা যেটা বলি অ্যালগরিদমের ক্ষেত্রে, যেমন যে কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের কিছু স্টেপস থাকে, ওইরকম একটা সেট অফ রুলস মিলায়ে আমরা যে কোনো একটা প্রবলেম সলভ করি। এন্ড প্রত্যেকটা প্রবলেম যখন আমরা সলভ করতেছি, সলভ করার পাশাপাশি প্রত্যেকবার যখন সলভ করতেছি বা আমাদের কাছে যদি রিয়েল আনসারটা দেওয়া থাকে ওই প্রবলেমের, তাহলে আমরা কতটুকু এরর পাচ্ছি বা আমাদের অ্যাকচুয়াল ওই প্রবলেমটার সলিউশন কতটুকু, সেইটার থেকে আমরা কতটুকু কাছে আসি বা কতটুকু এরর হয়েছে, এটা আমরা সাথে সাথে হচ্ছে ডিটারমাইন করে নিই, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের মেথডটা আসলে কতটুকু ভালো কাজ করতেছে। তো এটাকেই বলতেছে হচ্ছে নিউমেরিক্যাল মেথডস। এখন নিউমেরিক্যাল মেথডস এর ক্ষেত্রে একটা কথা গতকালকে যে বলছিলাম যে আমাদের যে প্রবলেম গুলো ধরো আমরা অ্যানালিটিক্যালি সলভ করতে পারি না, যেমন রুট ফাইন্ডিং এর ক্ষেত্রে ধরো আমরা স্কোয়ার, তারপর কিউবিক, ফোর, পাওয়ার ফোর হইলে হয়তো ম্যাক্সিমাম আমরা ইজিলি ম্যানুয়ালি করতে পারি। কিন্তু ধরো কোনো একটা ইকুয়েশনের অর্ডার হচ্ছে 100, এক্স এর পাওয়ার হচ্ছে 100, আর এরকম ধরো থাকলো এক্স টু দি পাওয়ার 100, এরকম কিছু একটা থাকলো। এখন এইটার কতগুলো রুট হবে? আচ্ছা, যে কোনো একটা ইকুয়েশন বা একটা ফাংশনের অর্ডার বা ডিগ্রি বলতে কি বোঝা যায়? সেইটার যে ভ্যারিয়েবলটা আছে তার হাইয়েস্ট পাওয়ার না? হাইয়েস্ট পাওয়ারটাই তো তার অর্ডার, ঠিক আছে? খেয়াল আছে এগুলা? আচ্ছা, জি যেমন ধরো হচ্ছে আমি যদি লিখি এক্স মাইনাস টু ইকুয়ালস টু হচ্ছে 0, এইটা কি একটা লিনিয়ার ইকুয়েশন না? লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে আমার ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার থাকবে হচ্ছে 1, এটাকে আমরা বলি লিনিয়ার। যদি হাইয়েস্ট পাওয়ার 2 থাকে এটাকে বলি সেকেন্ড অর্ডার বা কোয়াড্রেটিক, 3 থাকলে কিউবিক বা থার্ড অর্ডার, তাই তো? তো ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার জয়টা থাকে আমরা সলিউশন কয়টা পাই? কয়টা না? যেমন এখানে 1, তার মানে এক্স এর একটা সলিউশনের জন্য এই ইকুয়েশনটা হচ্ছে ট্রু হবে। যদি এটা স্কোয়ার হইতো তাহলে এক্স এর দুইটা ভ্যালুর জন্য আমার এই ইকুয়েশনটা হচ্ছে স্যাটিসফাইড হইতো, তাই তো? তো ধরো কিউবিক পর্যন্ত হয়তো আমরা আরামসে হাতে করতে পারতেছি, কিন্তু পাওয়ার যদি 10, 11, 12, 20, 30 হয়ে যায়, তখন আসলে এটা কেমনে সলভ করবো? তখন তো এটা খুব টাফ। তো সেই সব ক্ষেত্রে এসে আমরা হচ্ছে নিউমেরিক্যাল মেথডস গুলো অ্যাপ্লাই করি। এখন অ্যাপ্লাই যে করতেছি নিউমেরিক্যাল মেথডস এর ক্ষেত্রে, কিন্তু এইটা সবসময় ম্যান্ডেটরি না, কিংবা বেশিরভাগ ক্ষেত্রে আসলে এটা হয় যে অ্যাকচুয়াল সলিউশন যেটা, হয়তো একদম এক্সাক্ট সলিউশনটা আমরা সবসময় পাই না। ধরো যে কোনো একটা ইকুয়েশন বা যে কোনো একটা প্রবলেমের সলিউশন ধরো হচ্ছে 5.23, এখন তুমি যখন এটা নিউমেরিক্যাল মেথড ইউজ করে সলভ করবা, এই 5.3টা এক্স্যাক্টলি তুমি নাও পাইতে পারো, কিন্তু এর কাছাকাছি কিছু একটা ভ্যালু পাবা। ধরো 5 পাইলা, 4.9 পাইলা বা 5.1 পাইলা, মানে এত বেশি ডিফারেন্স হবে না, বাট কাছাকাছি ভ্যালুতে তুমি হচ্ছে যাইতে পারবা। এরর হচ্ছে একটা স্পেসিফাইড লিমিটের ভিতরে থাকবে, খুব বেশি এরর হবে না। তো এটা সবসময় মনে রাখবা, আমরা থ্রু আউট দি কোর্স যতগুলোই প্রবলেম করবো না কেন, তুমি হয়তো ট্রু ভ্যালু জানো যে এটার আরেকটা, কিন্তু তুমি সলভ করে দেখলা যে ওই ভ্যালুটা তুমি পাচ্ছ না। তো তখন হচ্ছে মনে করো না যে এটা তোমার ভুল হয়েছে, কিছু লিমিটেড এরর হচ্ছে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে থাকতে পারে। তো ওইটা ধরে নিয়েই আমরা হচ্ছে এই মেথড গুলো অ্যাপ্লাই করি। এখন নিউমেরিক্যাল মেথডস এর ক্ষেত্রে এই যে আমি বলতেছি যে এক্সাক্ট সলিউশন বা কতটুকু এরর হচ্ছে কি হচ্ছে না, এই দুইটা জিনিস বোঝার জন্য আমাদের হচ্ছে দুইটা টার্ম জানা লাগবে। একটা হচ্ছে অ্যাকিউরেসি, আর একটা হচ্ছে প্রিসিশন। তো অ্যাকিউরেসিটা হয়তো আমরা সবাই শুনে আসছি। অ্যাকিউরেসি বলতে আমরা কি বুঝি? যে কোনো একটা প্রবলেম বা যে কোনো একটা কিছু কতটুকু ঠিকভাবে হচ্ছে, তাই তো? সেটাই অ্যাকিউরেসি না? এক্স্যাক্টলি কতটুকু হচ্ছে, এটা তো আমরা সবাই জানি অ্যাকিউরেসি, নাকি? জি ম্যাম। আর প্রিসিশন, কিছু একটা ধারণা করতে পারবা বা শুনছো এর আগে? আচ্ছা, প্রিসিশন ডেসিমাল পয়েন্টের পরে যেটা হ্যাঁ, ওইটাকে আমরা ধরো অনেক সময় বলি যে 2 ডিজিট প্রিসিশন, 3 ডিজিট প্রিসিশন, এরকম করে বলি। কিন্তু এখন আমরা যখন যে কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে অ্যাকিউরেসি আর প্রিসিশন বলতেছি, ওইটাও হচ্ছে একটা ডেফিনিশন। আর এই দুইটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করতে যাব, ধরো আমি যেটা একটু আগে বললাম, একটা প্রবলেমের সলিউশন হচ্ছে
5.23। অ্যাকিউরেসি জিনিসটা হচ্ছে যে আমি যখন প্রবলেমটা সলভ করব, সলভ করার পর লাস্টে যে আমি আনসারটা পাচ্ছি, ধরো লাস্টে আমি পাইলাম হচ্ছে 5, এই যে আমি ফাইনালি যে ভ্যালুটা ক্যালকুলেট করলাম, আমরা যেমন লুপ চালাই, ফর লুপের ভিতরে ধরো একটা স্টেপে অনেকবার রিপিট করে, এরকম নিউমেরিক্যাল মেথডস এর ক্ষেত্রে আমরা এরকম অনেক প্রবলেম দেখবো যে আমার একটা স্টেপ রিপিটেডলি ক্যালকুলেট করার মাধ্যমে ফাইনালি গিয়ে হয়তো আমি একটা ভ্যালু পাচ্ছি। তার মানে সেম জিনিসই আমি ধরো 5বার অ্যাপ্লাই করলাম, তো ওই 5বার অ্যাপ্লাই করার পর 5 নাম্বার স্টেপে এসে ধরো পাইলা হচ্ছে তুমি 5 ভ্যালুটা, এন্ড 5 নাম্বার স্টেপে হচ্ছে ফাইনাল স্টেপ। এই যে লাস্ট যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এই লাস্ট ভ্যালুটাই তো হচ্ছে আমার আনসার, আমি ধরে নিব ওই মেথড অনুযায়ী। এই লাস্ট ক্যালকুলেটেড ভ্যালুটা আমার অ্যাকচুয়াল এই অরিজিনাল ভ্যালুর কতটুকু কাছাকাছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাকিউরেসি। আবার যখন প্রিসিশন বলবো, প্রিসিশন জিনিসটা হচ্ছে এই যে আমি সেম জিনিসটা বা সেম ফর্মুলা বলো বা স্টেপ বলো 5বার রিপিট করছি, 1 নাম্বার বার, 2 নাম্বার বার, 3 নাম্বার বার, এই যে 5বার এরকম রিপিট করলাম, 1 2 3 4 5 করার পর, যেমন 1 নম্বরে ধরো একটা ভ্যালু পাইছিলাম 2, তারপরে 2 নম্বরে ধরো আরেকটা ভ্যালু পাইছি 2.5, মানে ওই সেম জিনিসটা রিপিট করে এভাবে আমরা ভ্যালু পাচ্ছি। এইভাবে যখন আমরা প্রত্যেকটা স্টেপ করতেছি, তখন এই যে আমরা 5টা স্টেপের যে ভ্যালুগুলা পাইলাম, এই ভ্যালুগুলা নিজেদের মধ্যে কতটুকু ডিফারেন্স আছে বা কতটুকু দূরে আছে কাছে আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিসিশন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো অনেকে মেলায় গেলে দেখো না, ওই যে গোল এরকম থাকে, আমরা বেলুন শট করি, তারপরে ডার্ট গেমের ক্ষেত্রেও অনেক সময় এরকম ডার্ট বোর্ড থাকে, আর আমরা ডার্ট শুট করে হচ্ছে মিড পয়েন্টে হচ্ছে শট করার চেষ্টা করি, তাই তো? তো এইসব ক্ষেত্রে আমাদের গোলটা কি থাকে, একেবারে সেন্টারে হিট করা না? সেন্টারে হিট করতে পারলেই তো আমার কাজটা হবে, মানে এটাই তো তোমার গোল। এই প্রবলেমটা ধরো ডার্ট গেম যদি চিন্তা করি, ডার্ট গেমের ক্ষেত্রে আমি যদি ডার্টকে সেন্টারে হিট করতে পারি, তাহলে হচ্ছে ওকে ফাইন, ঠিক আছে। আর যদি আশেপাশে থাকে তাহলে তো সেগুলো হইলো না। এখন আমি ধরো এইখানে একটা হিট করলাম, তো এই যে এই ভ্যালুটা আমার ট্রু ভ্যালুর থেকে এই যে এতটুকু ডিস্টেন্সে আছে, এটাকে আমি বলতেছি হচ্ছে অ্যাকিউরেসি, মানে যখন কাছাকাছি গেছে এটা হচ্ছে অ্যাকিউরেট। আবার ধরো আমি 10বার ট্রায়াল দিলাম, 10বার ট্রায়াল দেওয়ার পরে আমার 10বারের ভ্যালু গুলা হচ্ছে এখানে 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 এইভাবে হচ্ছে এখানে র্যান্ডমলি এভাবে আসে। তো এই যে আমি 10বার চেষ্টা করলাম, 10বার চেষ্টা করার পরও আমি সেন্টারে হিট করতে পারলাম না, কিন্তু এই 10বারের ভ্যালু গুলা প্রায় একই জায়গায় আমি হিট করছি, এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিসিশন। বুঝা গেছে? জি ম্যাম। তাহলে হচ্ছে আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাই, এখান থেকে তোমরা বলবা যে ধরো এইটা কি, আচ্ছা প্রিসিশনের অপোজিটটা হচ্ছে ইমপ্রিসাইজ, আমরা বলি হচ্ছে ইমপ্রিসাইজ, আর অ্যাকিউরেট, অ্যাকিউরেটের উল্টাটা তো হচ্ছে কি, অ্যাকিউরেট বা নট অ্যাকিউরেটও বলতে পারো, নট প্রিসাইজও বলতে পারো। তো এখন আমি তোমাদেরকে কিছু পিকচার দেখাই, এগুলোর মধ্যে তোমরা বলবা যে ধরো অ্যাকিউরেট এটা হচ্ছে নাকি প্রিসাইজ হচ্ছে, কোনটা হচ্ছে। ধরো এটা হচ্ছে আমার ডার্ট বোর্ড, সেন্টারে আমরা জানি হিট করতে হবে। এখন এখানে ধরো ভ্যালু আছে, তো প্রথমবার যে খেলতেছে গেমটা, ধরো সে একবার এখানে হিট করলো, একবার এখানে হিট করছে, একবার এখানে হিট করছে, একবার এখানে হিট করছে, ধরো 4বারই হচ্ছে ট্রায়াল দেওয়া যাবে। এই যে 4বার সে হিট করলো, 4টা পয়েন্ট হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এখন বলো তো যে এই যে সে ট্রাই করলো, এটা কি অ্যাকুরেট হবে, প্রিসাইজ হবে, কি হবে, নাকি কোনোটাই হবে না? অ্যাকুরেট তো হবে না ম্যাম। হ্যাঁ, অ্যাকুরেট তো হবে না, যেহেতু একটাও আমি সেন্টারে হিট করতে পারি না, অ্যাকুরেট হবে না। আর প্রিসাইজ হবে, প্রিসাইজ হইলেও প্রিসাইজ হইলে তো ম্যাম এগুলোর যে দূরত্ব আছে ম্যাম অনেক হ্যাঁ দূরে দূরে। দূরে দূরে, তাহলে এটা হচ্ছে প্রিসাইজ হবে না, তাহলে এটা প্রিসাইজও না অ্যাকুরেটও না। এখন ধরো খুব একজন প্রো প্লেয়ার, প্রো প্লেয়ার এসে সে হচ্ছে খেললো, খেলার পর দেখলো তার সব যতগুলো ট্রাই করছে সবগুলো এখানে এই পয়েন্টের কাছাকাছি আছে, তাহলে এটা কি হবে? সে সেন্টারে হিট করতে পারছে, অলমোস্ট সেন্টারের কাছাকাছি, যেহেতু আমরা কিছু যেহেতু ট্রুভ্যালুর যে মেইন সেন্টারটা দিয়েছে ওইখানে পাশাপাশি তাহলে ম্যাম অ্যাকুরেসি বলা যেতে পারে। অ্যাকিউরেট হবে। আবার যেহেতু প্রত্যেকটা এইখানেই আছে, এই সেন্টারের মধ্যেই আছে, তো এগুলাকে আমরা প্রিসাইজও বলতে পারবো, ঠিক আছে? তো এখন এটা তো হচ্ছে ধরো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাইলাম, আমরা আসলে প্রিসিশন বলতেছি যে যখন একটা প্রবলেম সলভ করবো, যে আমরা বললাম বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আমাদের ইটারেশন ইউজ করা লাগবে। তো একটা ভ্যালুতে ধরো আসলে হচ্ছে 1.2 ফার্স্ট ভ্যালুতে,
এরপরে ফার্স্ট ইটারেশন আসলো 1.2, এটা না। সেকেন্ড ইটারেশনে ধরো তুমি 1.2 থেকে লাভ দিয়ে চলে গেলা 500 কিংবা 5000 দশমিক সামথিং কিংবা 5000, তাহলে এই যে এখান থেকে এত দূরে চলে গেছে, তার মানে এটা খুব হাই একটা জাম্প হয়েছে না? এখন তার মানে এইভাবে যখন খুব বেশি ভ্যালু আসতে থাকে প্রত্যেকটা ইটারেশনে, তখন আসলে আমরা বলি যে ভ্যালুগুলো হচ্ছে প্রিসাইজ না। আর দেখা যায় যে যখন এরকম প্রিসাইজ আসলে হয় না, তখন মোস্ট অফ দ্য কেসেস আমরা আনসার থেকে আসলে দূরে সরে যাই। ধরো 5000 আসলো, এরপরে আবার ধরো -5-এ চলে গেল, -5 থেকে আবার 2200-তে চলে গেল, মানে খুব বেশি জাম্প করতেছে ভ্যালুগুলা। তো এরকম হইলে আমরা আসলে মোটামুটি অ্যাজিউম করতে পারি যে হয়তো আমরা আমাদের যে ট্রু সলিউশনটা আছে সেটার দিকে এগোচ্ছি না। তাহলে হয় আমার মেথডে ভুল আছে, আর না হলে আমি কোনো একটা ভুল করে ফেলছি। এইটা গেল হচ্ছে আমাদের অ্যাকুরেসি আর প্রিসিশন যেটা, সেটার ধারণা। তো এটা বলা হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করব, তখন ওই প্রবলেমটা আমরা সলভ করার ক্ষেত্রে যে মেথডগুলো ইউজ করতেছি, মেথডগুলা আমাদের মোটামুটি প্রিসাইজ হইতে হবে। আর অ্যাকুরেট তো এক্স্যাক্টলি হবে না, বাট যাতে সাফিসিয়েন্টলি অ্যাকুরেট থাকে। ঠিক আছে, যেমন আনসার হচ্ছে 5, আমি যদি -5 পেয়ে যাই, তাহলে তো এটা আমার পক্ষে একসেপ্ট করা পসিবল না। 4 পাইলাম, 4.5 পাইলাম, এগুলোকে আমি একসেপ্ট করতে পারবো, কিন্তু খুব বেশি যদি ভ্যালু ডিফার করে, তো ওইটা মোটামুটি একসেপ্টেবল না। তো যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস এরকম খেয়াল রাখা লাগবে, যে আমি যেটা সলভ করতেছি সেটা সাফিসিয়েন্টলি হচ্ছে অ্যাকুরেট হবে, আর প্রিসাইজ এনাফ যাতে হয়। তো এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি এই ধারণাগুলো। এখন আমাদের এই অ্যাকুরেসি আর প্রিসিশন থেকে আমাদের হচ্ছে আরেকটা টার্ম আছে, এটাকে বলতেছি আমরা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার বা সিগনিফিকেন্ট ডিজিট। সিগনিফিকেন্ট ফিগারও বলতে পারি আমরা, অথবা ডিজিটও বলতে পারি। এক একটা ডিজিটকে আমরা এক একটা ফিগার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এখন জিনিসটা হচ্ছে যে আমরা যখন একটা নাম্বার লিখি, কোন নাম্বার গুলা হচ্ছে, আচ্ছা আগে বলা হচ্ছে নাম্বার আর ডিজিটের মধ্যে পার্থক্য। 0 থেকে 9 পর্যন্ত যে প্রত্যেকটা ভ্যালু থাকে, সিঙ্গেল ভ্যালু গুলা, সেগুলাকে আমরা কি বলি? ডিজিট বলি, তাই তো? আর যখন একাধিক ডিজিট নিয়ে বা একটা ডিজিট নিয়েও যখন কোনো ভ্যালু রিপ্রেজেন্ট করে, সেটাকে আমরা বলি হচ্ছে একটা নাম্বার। এখন সিগনিফিকেন্ট ফিগার বা ডিজিট, এই জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো একটা নাম্বার ইউজ করব, যেমন ধরো 450, এই যে একটা নাম্বার আমি লিখলাম, এই নাম্বারটার মধ্যে কোন ডিজিট গুলো আসলে তুমি রিলায়েবলি ব্যবহার করতে পারবা। যেমন একটা কিছুর ভ্যালু তুমি বললা 450, এখন আরেকজনও যদি 450ই বলে, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এই ভ্যালুটা হচ্ছে ঠিক আছে, কোনো ভুল নাই ভ্যালুতে। এখন ধরো এমন যদি হয় যে একটা ভ্যালু তুমি বললা হচ্ছে 2 পয়েন্ট, যেমন একটা ধরো আমি মিলিমিটার স্কেল যদি বলি, তো স্কেলের ক্ষেত্রে, আমাদের মিলিমিটার স্কেলের ক্ষেত্রে সবচেয়ে মিনিমাম যে আমি মেজার করতে পারি, মিনিমাম সেটা হচ্ছে কত, মিলিমিটার না? মিলিমিটার স্কেলের মধ্যে আমি মিলিমিটার পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম মেজার করতে পারবো, এর মিলিমিটার নিচে তো আমি মেজার করতে পারবো না। তো ধরো কেউ একজন কোনো কিছু মাপতেছে, মাপার পর সে দেখলো হচ্ছে 8 পয়েন্ট সামথিং মিলিমিটার। তো 8 মিলিমিটার তো ঠিক আছে, কিন্তু তুমি যখন 8 পয়েন্ট সামথিং মিলিমিটার লিখতেছো, যেমন 6 বা 7 বা কিছু লিখতেছো, তখন আসলে কি দুইটা মিলিমিটারের মধ্যে যতখানি ডিস্টেন্স আছে, এইটার তুমি একটা হিসাব করে ধরো, যদি এতটুকু তোমার ডিস্টেন্সটা হয়, তুমি হয়তো 6 বলতেছো, আরেকজনের হয়তো চোখে দেখে এটা লাগতে পারে 8.7। তো এই যে আমি 8.6 বা 8.7 বলতেছি, এটা কি আসলে অ্যাকুরেট হচ্ছে? কারণ এটা এক একজনের পারসেপশন, সে হয়তো দেখতেছে এটা ডিস্টেন্স যতটুকু, এই অনুযায়ী হয়তো এটা মাঝামাঝি আছে। একজন বললো 0.5, আরেকজন বললো 0.6, না 5 এর চেয়ে একটু দূরে আছে তো 0.6। তো এইভাবে আমরা হচ্ছে যখন এগুলা মেজার করি, এইগুলোর মধ্যে আসলে 8টা কি, সবাই তো 8 দেখতে পারবে, তার মানে 8টা হচ্ছে কনফিডেন্ট, এটাতে কোনো ভুল নাই। কিন্তু তার পয়েন্টের পরে যে ডিজিটটা আছে, এইটা নিয়ে আসলে কনফিউশন আছে, যে এটা আসলে অ্যাকুরেট হচ্ছে কি হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা সিগনিফিকেন্ট কোনটাকে বলতে পারবো? এইটা হচ্ছে সিগনিফিকেন্ট, কারণ এইটাকে আমরা রিলায়েবলি ইউজ করতে পারতেছি। এইটাতে কোনো, যখন 5 জন মানুষ ক্যালকুলেট করবে, এইটা হচ্ছে ফিক্স থাকবে। কিন্তু এই পরের ডিজিটটা যদি 5 জন ক্যালকুলেট করে, তাহলে 5 রকম হইতে পারে। কারণ মিলিমিটারের মধ্যে যে গ্যাপটা আছে, এখানে যেহেতু কোনো কাটা নাই বা লেবেলিং নাই, তো এটা যে যেমন দেখতেছে সেই হিসাবে হচ্ছে বলবে।
তো এখন সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু রুলস আছে, যে একটা নাম্বারের মধ্যে কতগুলা ডিজিট সিগনিফিকেন্ট হবে বা কোন কোন ডিজিটটা সিগনিফিকেন্ট, সেগুলো আমরা আসলে কি করে বুঝবো। তো সেগুলো বোঝার জন্য 4-5টা রুলস আছে, সেগুলো হচ্ছে আমি বলি, বলার পরে আমি হচ্ছে এক্সপ্লেইন করতেছি। আচ্ছা, এখন একটু আগে যেটা বললাম ধরো 8.6 বা 7, এটা পুরা হচ্ছে একটা থিওরিটিক্যাল চিন্তা, বাট আমরা যখন হচ্ছে বের করবো যে সিগনিফিকেন্ট ডিজিট বা ফিগার আসলে কয়টা, তখন আমাদের রুলস গুলো হচ্ছে ফলো করতে হবে। যেমন প্রথমে ধরো যে রুলসটা আছে সেটা হচ্ছে অল নন জিরো যে ডিজিট গুলো আছে সেগুলো সবসময় একটা নাম্বারের ভিতরে সিগনিফিকেন্ট হিসেবে কনসিডার করা হবে, নন জিরো যতগুলো আছে। ঠিক আছে, এখন নন জিরো ডিজিট কোনগুলা, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা নাম্বারের মধ্যে আমি নন জিরো 1 থেকে 9 যতগুলা পাবো সেগুলা অবশ্যই হচ্ছে সিগনিফিকেন্ট হিসেবে আমি কনসিডার করব। তারপরে আসো, এখন নন জিরো ব্যাপার তো গেল, তাহলে জিরো হইলে আসলে কি হবে। তো জিরোর ক্ষেত্রে হচ্ছে আমাদের 3 ধরনের কেসেস আছে, জিরো হইলে যা যা হইতে পারে। এখন জিরো যদি হচ্ছে আমার দুইটা নন জিরোর ভিতরে হয়, তার মানে জিরো যদি ইন বিটুইন থাকে কোনো নন জিরোর, তাহলে সেগুলারে আমরা হচ্ছে সিগনিফিকেন্ট হিসাবে কনসিডার করি। তার মানে যে কোনো দুইটা নন জিরো থাকলো, তার মাঝখানে যদি জিরো থাকে, সেই জিরো গুলোকে আমরা অবশ্যই সিগনিফিকেন্ট হিসেবে কনসিডার করব। আর এখন তাহলে মাঝখানেরটা তো কনসিডার করা হলো, যেমন ধরো 101 আছে, তাহলে এর সামনে পরেও তো জিরো থাকতে পারে, পরেও ধরো জিরো আছে, সামনেও ধরো জিরো আছে, তাহলে সামনের গুলা বা পরের গুলা এগুলাকে আমি সিগনিফিকেন্ট হিসেবে কনসিডার করবো কি করবো না। তো সেটার জন্য যেটা, আমরা সামনের যে ভ্যালু গুলো থাকে সেই জিরো গুলাকে বলি হচ্ছে লিডিং জিরো, আর পরের যে ভ্যালু গুলো থাকে সেগুলাকে আমরা বলি হচ্ছে ট্রেইলিং জিরো। তো লিডিং জিরোস এর ক্ষেত্রে যখন কোনো নাম্বারে আমরা লিডিং জিরো পাই, মানে সামনে নন জিরো শুরু হওয়ার আগে যতগুলাই জিরো থাকবে প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে লিডিং। তো এখন জিরো যদি লিডিং হয়, আমাদের নাম্বারটা ডেসিমাল পয়েন্ট থাকুক নাম্বারের মধ্যে অথবা ডেসিমাল পয়েন্ট না থাকুক, সব ক্ষেত্রে লিডিং জিরো হচ্ছে আমরা সিগনিফিকেন্ট হিসেবে কনসিডার করব না। কিন্তু যদি ট্রেইলিং জিরো হয়, জিরো যদি ট্রেইলিং থাকে মানে নন জিরোর পরে যদি জিরো থাকে, সেগুলোর ক্ষেত্রে আসলে সিগনিফিকেন্ট হবে কি হবে না সেই ব্যাপারটা একটু অ্যাম্বিগুয়াস। নর্মালি আমরা ধরে নিই যে ট্রেইলিং জিরো যদি ডেসিমালের পরে থাকে, মানে ডেসিমাল নাম্বারের ভিতরে যদি ট্রেইলিং জিরো থাকে, তাহলে সেগুলারে আমরা হচ্ছে সিগনিফিকেন্ট হিসেবে কনসিডার করি। আর না হইলে যদি ডেসিমাল না ইন্টিজার ভ্যালু থাকে, তাহলে সেগুলা হচ্ছে সিগনিফিকেন্ট হয় না, যদি ডেসিমাল না হয়। বুঝা গেছে? আচ্ছা, এখন এক্সাম্পল ধরো ধরো প্রথম যেটা বললাম যে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। ধরো আমি তোমারে বললাম 300, আচ্ছা 31, প্রথমে বললাম ধরো 31, তো এখানে কি দুইটা ডিজিট নিয়ে একটা নাম্বার তৈরি হয়েছে, আর দুইটাই কি নন জিরো না? সবাই চুপ করে আছে, জি ম্যাম। কঠিন লাগতেছে? আচ্ছা, তাহলে দুইটাই যেহেতু নন জিরো, তাহলে এই দুইটা ডিজিটই হচ্ছে আমার সিগনিফিকেন্ট হবে। এখন তারপরে যে রুলটা, আচ্ছা এখন ধরো ডেসিমাল পয়েন্টে বললাম, ধরো 0.31 আছে, 0.31 এর ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি একটা লিডিং জিরো আছে না? তো সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এই লিডিং জিরোটা কিন্তু সিগনিফিকেন্ট না, কিন্তু এই তারপরে যেহেতু দুইটা নন জিরো আছে, তো এই দুইটা ডিজিট হচ্ছে সিগনিফিকেন্ট। তার মানে এই যে নাম্বারটা 0.31, এর মধ্যে সিগনিফিকেন্ট ফিগার বা ডিজিট কয়টা আছে? বলতে পারবা? আগে যাতে কয়টা ছিল বলো, আমরা একটা ডিজিটকে একটা ফিগার হিসেবে কনসিডার করব, তাহলে প্রথমটাতে কয়টা সিগনিফিকেন্ট ফিগার ছিল? দুইটা। দুইটা। পরেরটাতে? দুইটা। দুইটা। এখন আমি যদি 0.00000 লিখি, তারপরে 31 বসাই, তারপরে ওইখানে কয়টা বলো তো? এখানে আগে দেখো, আমার কিন্তু আমি বলতেছি আমরা যে নন জিরো শুরু হওয়ার আগ পর্যন্ত যতগুলো জিরো থাকবে সবগুলা হচ্ছে আমার লিডিং হবে। তাহলে এখানে একটা ডেসিমাল পয়েন্ট আছে, কিন্তু ডেসিমালের পরে কিন্তু নন জিরোটা এই 3 তে গিয়ে শুরু হয়েছে। তো এর আগেই যে এতগুলা জিরো আছে এই প্রত্যেকটাই হচ্ছে লিডিং। তো এই ক্ষেত্রে আমরা একটাকেও সিগনিফিকেন্ট হিসেবে কনসিডার করব না। তো এই ক্ষেত্রেও আমার সিগনিফিকেন্ট ফিগার হবে হচ্ছে দুইটা। আরো যদি আমি 50টাও শূন্য বসাই, তাও হচ্ছে দুইটা হবে। কিন্তু এখন দেখো,
আমি যদি 0.0031 এর পরে আরেকটা 0 বসাই, তাহলে এখানে এই ভ্যালুটার মধ্যে সিগনিফিকেন্ট ফিগার কয়টা? এটা কোন রুলের মধ্যে পড়ে? এখানে দেখো আমার লিডিং জিরো আছে, ট্রেইলিং জিরো আছে। তাহলে লিডিং জিরো তো আমরা জানি কোনো ক্ষেত্রেই লিডিং জিরো সিগনিফিকেন্ট হিসেবে কনসিডার হবে না। যেমন আমি যদি 004 লিখি, 004 যে জিনিসটা 4 ও সেম জিনিস না? তো এই জি। ক্ষেত্রেও আমার একটা সিগনিফিকেন্ট ফিগার, এই ক্ষেত্রেও একটা সিগনিফিকেন্ট ফিগার। সিমিলার ডেসিমেলের ক্ষেত্রেও আমার এইটা যেটা আমার 0.00310 যেটা, আবার আচ্ছা এটা কিন্তু আমি বলতে পারবো না। এখন এটা যেভাবে ধরা হয় যে আমরা নর্মালি ডেসিমাল পয়েন্ট বা কোনো ভ্যালু যদি থাকে সেটাকে আমরা হচ্ছে সাইন্টিফিক নোটেশনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। এখন এই যে আমরা 0.0031 লিখলাম, সাইন্টিফিক নোটেশনে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন আসলে বোঝায় যে আমরা ভ্যালুটাকে a টাইমস যেটার এক্সপোনেন্ট থাকে, যদি আমি 10 লিখি যেহেতু এটার বেস 10 এই ভ্যালু, তাহলে 10 টু দি পাওয়ার b এরকম আকারে রিপ্রেজেন্ট করি। যেখানে এটা যখন আমি লিখবো, a হবে হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, এন্ড যদি ডেসিমাল থাকে আর কি, তাহলে ডেসিমাল ভ্যালু এন্ড ডেসিমালের আগে একটা মাত্র নন জিরো ডিজিট থাকবে। তাহলে এইটাকে 0.0031 এটাকে যদি আমি এই আকারে রিপ্রেজেন্ট করি সাইন্টিফিক নোটেশনে, তাহলে ডেসিমালের আগে যেহেতু একটা নন জিরো থাকবে, সো এখানে নন জিরো আছে কয়টা? দুইটা, তাই তো? হুম। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করলে ডেসিমালের আগে একটা নন জিরো রাখলে কি 3 থাকবে, আর 3 এর পরে 0.1। এই যে 3.1 এটারে আমার এই ভ্যালু বানাইতে হইলে এটাকে আমি 10 টু দি পাওয়ার কত দিয়ে গুণ করতে হবে? 1 2 3 4। বলো। 3 ম্যাম। 10 টু দি পাওয়ার 3 হইলে হবে? বলো, সমস্যা নেই। 3 হইলে কি হয়ে যাবে? আচ্ছা, যখন আসলে ডেসিমাল পয়েন্ট হয়, ধরো আমি 3.1 লিখলাম, এইটারে যখন আমি 10 টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করতেছি, তার মানে কি ডেসিমাল প্লেসটা কি লেফটে এক ঘর করে সরতে থাকে না এখানে পাওয়ার যত হয়? তো যখন পাওয়ার 1 এই ডেসিমাল প্লেসটা হচ্ছে গুণ করার পরে কি এক ঘর পিছনে চলে যাবে, সরি পিছনে না, সামনে চলে যাবে, রাইটে যাবে আর কি। তো 3.1 কে আমি যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 31 হবে না? তার মানে ডেসিমালটা রাইটে চলে যাবে। আর ধরো 2 দিয়ে গুণ করলাম, তাহলে ডেসিমালটা কয় ঘর যাবে? রাইটে হচ্ছে তত ঘর শিফট হবে। তাহলে এখানে হচ্ছে এক ঘর গেলে 31 হয়, আর এক ঘর যাবে। তার মানে যেহেতু এখানে কোনো ভ্যালু নেই, আমরা ধরে নিই হচ্ছে এখানে একটা জিরো আছে। তার মানে এটা যেহেতু আমার লেফটে জিরো আছে, তো এটাকে আমার কি করা লাগবে? এখানে যদি আমি পজিটিভ দিয়ে গুণ করি তাহলে কি হবে? চিন্তা করো, কি করতে হবে? আমার কিন্তু এটা বড় ভ্যালু, বড় ভ্যালু থেকে কিন্তু আমরা ছোট ভ্যালু চাচ্ছি। তো ছোট ভ্যালু চাইলে কি গুণ করলে হবে? না ম্যাম, মানে নেগেটিভ। 10 টু দি পাওয়ার, হ্যাঁ তাহলে কি করতে হবে? ইনভার্স নেওয়া লাগবে ম্যাম। হ্যাঁ ইনভার্স হওয়া লাগবে। তাহলে এখানে 10 টু দি পাওয়ার 3 না হয়ে এখানে আমরা কি বসাবো? -3 বসাইলে হবে না? তাই তো? -3 মানেই তো হচ্ছে 1000 দিয়ে এটা ভাগ হচ্ছে। তখনই গিয়ে কে, যখন আমরা মাইনাস দিয়ে গুণ করতেছি তখন ডেসিমাল পয়েন্টটা লেফটে শিফট হচ্ছে, আর যখন পজিটিভ দিয়ে গুণ করতেছি তখন রাইটে শিফট হচ্ছে, এটাই তো? তো এইটা সমান আমরা কত পাই? 0.0031। তো হিসাবটা হচ্ছে এরকম যে ধরো আমরা যখন কোনো একটা ভ্যালু পাই, এটাকে আমরা সাইন্টিফিক নোটেশনে রিপ্রেজেন্ট করার পর আমরা যদি সিগনিফিকেন্ট ফিগারটা বের করতে চাই তাহলেও করতে পারি, আদারওয়াইজ এভাবে করতে পারি। তো সাইন্টিফিক ফিগারে এভাবে রিপ্রেজেন্ট করার পর এই যে ভ্যালু দিয়ে আমরা গুণ করি এটাকে আসলে সিগনিফিকেন্ট ধরা হয় না। আর তারপর এই যে ভ্যালুটা থাকে এখানে যতগুলো সিগনিফিকেন্ট ভ্যালু আছে সেটাই তোমার হচ্ছে ভ্যালু। এখানে কি 3.1, এক্ষেত্রে আমার দুইটা ভ্যালু আছে সিগনিফিকেন্ট, দুইটাই যেহেতু নন জিরো। এক্ষেত্রে যদি 0.00310 থাকতো তাহলে কি হতো?
এই যে 310 যেই জিনিস, এই 1 এর পরে আমি 0 বসাই দিলে আমি সেম জিনিসটা পাবো না? এটা গুণ করলেও কিন্তু এই জিনিসটাই আসবে। আচ্ছা, এখন আমরা কেন বলতেছি যে এই পরের জিরোটা সিগনিফিকেন্ট বা সিগনিফিকেন্ট না? যখন আমরা বললাম যে লিডিং জিরো, আচ্ছা লিডিং জিরোর ব্যাপারটা কি বুঝছো, যে শুরুতে জিরো থাকলে সেগুলো আমরা কাউন্ট করবো না? জিরো যদি শুরুতে থাকে লিডিং অবস্থায়, তাহলে সেইটাকে হচ্ছে আমরা সিগনিফিকেন্ট হিসেবে ধরবো না। বুঝা গেছে? এখন যদি ট্রেইলিং হয়, ট্রেইলিং মানে হচ্ছে আমার নন জিরোর পরে থাকবে। তো নন জিরোর পরে যদি থাকে, ইন্টিজার ভ্যালু যদি হয় ধরো 450, এই যে 450, 450 এর ক্ষেত্রে ট্রেইলিং জিরো কয়টা আছে? একটা, একটা আছে না? তো এই ক্ষেত্রে যেহেতু এটা ট্রেইলিং জিরো, এটাকে আমরা হচ্ছে সিগনিফিকেন্ট হিসেবে কাউন্ট করবো না। তো এখানে আমার সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে শুধুমাত্র দুইটা। তো এরকম কেন হয়, আমরা পরের ডিজিটটাকে ধরো কেন কাউন্ট করতেছি না, এটা আচ্ছা আগে এটা বলে ফেললে হয়তো বুঝবা। কিন্তু ট্রেইলিং জিরো যদি আমরা বলছি যে ডেসিমেলের পরে থাকে, তাহলে সেটাকে আমরা কাউন্ট করবো। যেমন 0.310, এই জিরোটা আমরা অবশ্যই কাউন্ট করবো। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে আমার তিনটা সিগনিফিকেন্ট ফিগার আছে। জিনিসটা হচ্ছে এমন, ধরো তুমি কিছু মাপতেছো, কিছু তুমি ক্যালকুলেট করতেছো, তো ক্যালকুলেট করার পর এই জিরোটা বসানোর মানে কি? এই জিরোটা বসানোর মানে হচ্ছে তুমি 3 ঘর পর্যন্ত ক্যালকুলেট করছো এবং পরের ভ্যালুটা যে জিরো আসছে, এইটা হচ্ছে তার প্রমাণ। কারণ পরের ভ্যালু যদি 1 আসতো তাহলে তো সেটা সিগনিফিকেন্ট হতো। এখন জিরো বসানোর পরেও তুমি যে এই পর্যন্ত ক্যালকুলেট করছো, এইটা বোঝানোর জন্য হচ্ছে আমরা এখানে জিরোটা ইউজ করতেছি সিগনিফিকেন্ট হিসাবে। তাহলে বলতে পারো যে আমরা ডেসিমেলের ক্ষেত্রে যেহেতু ইউজ করতেছি সিগনিফিকেন্ট ফিগার এই ট্রেইলিংটাকে, তাহলে নরমালের ক্ষেত্রে কেন ব্যবহার করতেছি না? নরমাল ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে আসলে কোনো কোনো জায়গায় দেখবা যে এটা সিম্পলি বলে দিছে সিগনিফিকেন্ট না, আসলে এটা সিগনিফিকেন্ট না। কিন্তু কোনো কোনো জায়গায় এমন ভাবে বলা আছে যে যখন আমরা কোনো ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে চিন্তা করব, তখন ট্রেডিং জিরো গুলা হচ্ছে সিগনিফিকেন্ট হবে কি হবে না এটা অ্যাম্বিগুয়াস হইতে পারে। ধরো আমরা এখানে ধরতেছি হইতেছে না, কিন্তু এটা অ্যাম্বিগুয়াস হইতে পারে। এটা কেন ধরে যে অ্যাম্বিগুয়াস, সরি সিগনিফিকেন্ট না? কারণ এই যে 450, এটা আসলে কত? 100 এর মধ্যে আমরা ক্যালকুলেট করছি না, মানে শত চিন্তা করতেছি তো, ঠিক আছে? 10, 100, 1000 এরকম, মানে 100 এর মধ্যে চিন্তা করতেছি। তো এটা হচ্ছে 45 ভ্যালুটা আমরা যদি চিন্তা করি, তাহলে মনে হবে এটা 450। যদি আমি বলে দিই যে এই সবকিছু হচ্ছে আমার শতর মধ্যে হবে, মানে এত শত অত শতই হবে ইউনিট, তো এই ক্ষেত্রে 45 বললেই কেউ বুঝতে পারবে আচ্ছা 45 মানে হচ্ছে 450। আবার যদি হয় 4500, তো আমি যদি বলে দিই যে আমার যেই ভ্যালুটাই আসবে না কেন সেটা হচ্ছে হাজারের মধ্যে কাউন্ট হবে, তো আমি যদি 45 বলি তাকে, 45 বললে সে কি, ঠিক আছে? তো 45 বুঝবে যে সে হচ্ছে 45,000। এখন ওই যে যেটা বললাম, প্রত্যেকটা জিনিসকে আমরা হচ্ছে এই সাইন্টিফিক নোটেশনে নিয়ে সেটা চেষ্টা করি দেখার যে সিগনিফিকেন্ট আসলে কতগুলা হচ্ছে কি হচ্ছে না। তো এখন এই যে 450 কে আমরা যদি সাইন্টিফিক আকারে রিপ্রেজেন্ট করি, তাহলে কি হবে সাইন্টিফিক রিপ্রেজেন্টেশনটা 450-এ? এটাকে কেমনে রিপ্রেজেন্ট করতে পারবো? আমরা বললাম যে সাইন্টিফিক আকারে রিপ্রেজেন্ট করতে হইলে আমরা হচ্ছে ডেসিমেল ইউজ করি, এন্ড ডেসিমেলের লেফটে হচ্ছে একটা নন জিরো ডিজিট থাকবে। তো এটা কি হবে? 450 হয়ে যাবে হচ্ছে 4.5 টাইমস কত হবে? 10 টু দি পাওয়ার কত হবে? 2 হবে, তাহলে আমি 450 পাবো। সো যখন আমরা সাইন্টিফিক আকারে রিপ্রেজেন্ট করি, আমরা বলছি যে এই যে এক্সপোনেন্ট যে ভ্যালুটা আসবে সেটা আমাদের কখনোই সিগনিফিকেন্ট হবে না। তাছাড়া এই যে ভ্যালুটা আমরা পাবো সেই ভ্যালুটার মধ্যে আমরা দেখবো যে কয়টা সিগনিফিকেন্ট ফিগার আছে। তো এখন এই যে আমি বললাম যে 450-এর মধ্যে সিগনিফিকেন্ট ফিগার যে ট্রেইলিং জিরোটা, এটা আমরা আসলে সিগনিফিকেন্ট হিসেবে কনসিডার করবো কি করবো না, সেটা ডিপেন্ড করে যে কে আমাকে ভ্যালুটা কিভাবে বলতেছে। ধরো একজন বললো যে 450-এর মধ্যে 3টা ভ্যালুই হচ্ছে সিগনিফিকেন্ট,
তো তিনটা ভ্যালু সিগনিফিকেন্ট মানে হচ্ছে এটারে আমার লেখা লাগবে 4.50 টাইমস 10 স্কয়ার। কারণ আমি যখন এভাবে লিখতেছি তখন আমি জানি যে ডেসিমালের ক্ষেত্রে আমার ট্রেইলিং 0 থাকলে সেটা হচ্ছে সিগনিফিকেন্ট হিসেবে কনসিডার হয়। আর আমি যদি এভাবে না লিখে জিনিসটা জাস্ট সিম্পলি 4.5 ইনটু 10 স্কয়ার লিখি তাহলে কি আমার শুধুমাত্র হচ্ছে এই দুইটা ডিজিটই সিগনিফিকেন্ট। তার মানে এই নাম্বারটার মধ্যে আসলে সিগনিফিকেন্ট ফিগার দুইটাও হইতে পারে, তিনটাও হইতে পারে। ঠিক আছে? বাট নর্মালি ইন জেনারেলি যখনই কেউ এরকম কোনো ইন্টিজার ভ্যালু দেয় তখনই মানুষ ধরে নেয় যে যেহেতু এটা একটা ইন্টিজার ভ্যালু সো ট্রেইলিং যে জিরোটা আছে সেটাকে আমরা সিগনিফিকেন্ট হিসেবে কনসিডার করব না। ঠিক আছে? বুঝে গেছে? ঠিক হয়ে গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন আমি হচ্ছে তোমাদেরকে এই অনুযায়ী কতগুলো এক্সাম্পল দেই, তোমরা হচ্ছে আমারে বলো যে কোন নাম্বারে সিগনিফিকেন্ট ফিগার কয়টা আছে কয়টা নাই। তো সিম্পল দিয়ে শুরু করি, প্রথমে ধরো ইন্টিজার দিয়ে শুরু করি। 425, 425 এর মধ্যে কয়টা আছে সিগনিফিকেন্ট ফিগার? 3 আর আমি যদি লিখি 4250, 4 আচ্ছা এটা কিন্তু দেখো যখন আমি এরকম ডিপেন্ড দিব, ম্যাম। হ্যাঁ ডিপেন্ড করে। তো এরকম ভ্যালু দেওয়া থাকলে তোমরা হচ্ছে এরকম লিখে দিবা যে এটা আসলে ডিপেন্ড করে, যদি আমরা সাইন্টিফিক আকারে এটা রিপ্রেজেন্ট করি তার উপর ডিপেন্ড করে যে এটা আসলে কয়টা ফিগার হবে। এখন ধরো আমি ডেসিমাল দেই, ধরো 0.00703 আছে, এখানে কয়টা? তিনটা ম্যাম। 3 তিনটা। এই যে এগুলা বাদ যাবে, তারপরে শুধু এতটুকু কাউন্ট হবে। তারপরে এইটা না হয়ে যদি আমার ধরো 30 হইলো তাহলে সিমিলার লাইক প্রিভিয়াস ওয়ান ম্যাম, ইটস ডিফারেন্ট। না, এটা কিন্তু ডেসিমেলের ক্ষেত্রে কিন্তু আমার ট্রেইলিং জিরো গুলো কাউন্ট হয়। তো কি হবে, ডেসিমেল নাম্বার থাকলে এটা কিন্তু ট্রেইলিং জিরো গুলো কাউন্ট হয়। তো এখানে এইটা কিন্তু ট্রেইলিং, তো এখানে কয়টা হবে? চারটা না? চারটা ম্যাম। চারটা হবে। আবার ধরো আমি যদি লিখি যে 503, আচ্ছা 5030 ধরো লিখলাম হচ্ছে 0, এইটার ক্ষেত্রে কয়টা বলো তো? এখানে কিন্তু হচ্ছে আমার ট্রেইলিং জিরো আছে, ডেসিমাল পয়েন্টও আছে। তো এখানে কি হবে বলো? যখনই ডেসিমাল পয়েন্ট থাকবে তখনই কোনো চিন্তা করবা না, যদি ট্রেইলিং জিরো থাকে, এখানে যদি লিডিং থাকতো সেগুলো বাদ, কিন্তু ট্রেইলিং থাকলে সেগুলো অবশ্যই কাউন্ট হবে। তার মানে ডেসিমালের আগে যেগুলো আছে সেগুলো তো মাস্ট কাউন্ট হবে চারটা, প্লাস এই যে একটা আছে লিডিং এটাও হচ্ছে আমি কাউন্ট করব আরেকটা হিসাবে। তার মানে আমার এখানে হচ্ছে 5টা সিগনিফিকেন্ট ফিগার। কারণ এই ভ্যালুটা তুমি মেজার করছো মানে হচ্ছে এই লাস্ট ডেসিমাল পর্যন্ত, এটা যে অ্যাকিউরেট একেবারে 0.0 0.1 না এটা বুঝাইছে, এই জন্য আমাদের এই ভ্যালুটাও হচ্ছে কাউন্ট করা লাগবে। তো এগুলা গেল হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারের ধারণা। তো এইটা যেটা বললাম ধরো বোঝানোর জন্য আমি তোমাদেরকে যদি কোনো প্রবলেম সলভ করতে দেই তখন যদি বলি যে এত সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত তোমরা ভ্যালুগুলা মেজার করবা, 2 সিগনিফিকেন্ট ফিগার বা 3 সিগনিফিকেন্ট ফিগার, তো সেই হিসাবে যাতে এটা বুঝতে পারো এই জন্য হচ্ছে এটা দেখালাম। আচ্ছা, তো এখন এগুলা হচ্ছে গেল। তারপরে আমাদের মোটামুটি বেসিক যেগুলো থাকে, অ্যাকুরেসি প্রিসিশন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লাগবে। সিগনিফিকেন্ট ফিগার এটা হয়তো খুব বেশি লাগতেছে না, বাট এটা জানা থাকা লাগবে আমাদের যে জিনিসটা কি। তারপরে আসো যে আমরা বললাম যে যে কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা আসলে দেখবো যে প্রবলেমটা আমাদের কতটুকু অ্যাকুরেটলি আমরা সলভ করতে পারছি, সেটার জন্য আমরা হচ্ছে এরর ক্যালকুলেট করবো। প্রত্যেকটা নিউমেরিক্যাল মেথডের ক্ষেত্রে আমরা দেখবো যে কতটুকু এরর আছে বা এরর নাই, এটা হচ্ছে আমরা মেজার করার চেষ্টা করব। তো নরমালি এররটা আসলে অনেক ধরনের হয়, বিভিন্ন ধরনের এরর আছে। আমরা এখানে যেই দুইটা টাইপের এরর দেখবো সেটা হচ্ছে মানে সোর্সেস অফ এরর, যদি আমি বলি যে দুই ধরনের এরর আসলে কোথায় থেকে এরর গুলা মেইনলি তৈরি হইতেছে, সেগুলা হচ্ছে একটা হচ্ছে ট্রানকেশন এরর, একটা হচ্ছে ট্রানকেশন এরর, আর একটা হচ্ছে রাউন্ড অফ এরর। তো রাউন্ড অফ এরর তো আমরা সবাই শুনছি, এটা হচ্ছে আমরা রেগুলার ইউজও করি রাউন্ড অফ এররটা। ট্রানকেশন কথাটার মানে কি বলতে পারবা কেউ? হুম,
আচ্ছা, এই যে দুই টাইপের এরর দেখাচ্ছি এগুলা কিন্তু এররের সোর্স, যে নরমালি এরর গুলা কোথায় থেকে তৈরি হয়। একটা হচ্ছে ট্রানজিশন এরর, একটা হচ্ছে রাউন্ড অফ এরর। এটা জাস্ট আমি দুইটা দেখাচ্ছি, আরো অনেক কিছু আছে হইতে পারে, যেমন আমরা যে কোনো একটা ম্যাথ করতে গিয়ে ভুল করতে পারি। তো সেটা হচ্ছে ধরো প্রবলেম হয়ে গেছে, এটা তো এরকম কোনো কিছুতে ফালাইতে পারবো না, এটা একটা ব্লান্ডার হয়ে গেল। ধরো আমি একটা কোনো ম্যাথই ভুল করলাম, ভুল করলে আমি ক্যালকুলেশন ভুল করলাম, তো এগুলো তো এরকম কোনো এররের মধ্যে পড়বে না, ওইটা আমি নিজেই হচ্ছে ভুল করে ফেলছি। তো ট্রানজিশন এরর মানে কি? ট্রানকিট করা মানে কি? কোনো কিছু হুম আচ্ছা, কোনো কিছু ট্রানকিট করা মানে হচ্ছে আম, কোনো কিছুকে কাট অফ করা। ঠিক আছে? তো যখন আমরা ট্রানজিশন নিউমেরিক্যাল মেথডস থেকে ট্রানজিশন এররের কথা বলতেছি, এইটা বোঝায় হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে অনেক ম্যাথমেটিক্যাল সিরিজ বা ফাংশন ইউজ করে থাকি না, যেগুলো ধরো ইনফাইনাইট সিরিজের হয়ে যায়, যেমন ম্যাকলরিন সিরিজ বা অনেক টেইলর সিরিজ, এগুলা অনেক কিছু আছে যেগুলা হচ্ছে আমাদের ইনফাইনাইট সিরিজ। তো আমরা নর্মালি যখন ম্যাথ করি তখন কি এন সংখ্যক পদ পর্যন্ত ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন গুলা করি, তাই তো? কারণ ইনফাইনাইট পর্যন্ত তো আমাদের আসলে নেওয়া পসিবল না। তো ওই যে আমাদের ইনফাইনাইট সিরিজ থেকে আমরা একটা পার্টিকুলার পোর্শন পর্যন্ত নিয়ে ক্যালকুলেশনটা করতেছি, বাকিটুকু যে আছে সেগুলো যে কেটে দিলাম, এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রানজিশন এরর। আর রাউন্ড অফ এরর তো আমরা সবাই জানি, কোনো কিছু রাউন্ড অফ করা মানে কি? হুম আবার বলেন। ট্রানজিশন এররটা? জি ম্যাম। আচ্ছা, ট্রানজিশন এরর হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল সিরিজ বা ফাংশন থাকে না, ইনফাইনাইট সিরিজ বা ইনফাইনাইট ফাংশন। সেসব ক্ষেত্রে কি আমরা ইনফাইনাইট সম্পূর্ণ সিরিজটা নিয়ে কাজ করতে পারি কখনো? না ম্যাম। আমরা কি করি, আমরা এন সংখ্যক পদ পর্যন্ত ধরে নিয়ে বা চারটা পাঁচটা পদ ধরে নিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা করি। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে একটা সিরিজের যে একটা পোর্শন কেটে ফেলতেছি বা বাদ দিয়ে বাকি পোর্শন নিয়ে শুধু কাজ করতেছি, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রানজিশন এরর। ঠিক আছে? এই যে ট্রানজিশনের কথাটা থেকে এখানে আসছে যে আমরা সিরিজ বা ফাংশন যখন থাকে, একটা ম্যাথমেটিক্যাল সিরিজ বা ফাংশনকে যখন একটা পার্টিকুলার পোর্শন নিয়ে কাজ করে বাকিটুকু বাদ দিয়ে দেই, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রানজিশন এরর। ঠিক আছে? আর রাউন্ড অফ এরর মানে কি? রাউন্ড অফ এরর তো আমরা সবাই জানি, 0.34567। এইটারে যদি আমি বলি যে 3 ঘর পর্যন্ত তুমি ভ্যালুগুলা নিবা, তাহলে এই ভ্যালুটা কি হয়ে যাবে? বলো, সবাই কি বেশি চুপচাপ? এটা রাউন্ড অফ এরর হবে। হ্যাঁ, রাউন্ড অফ এরর হবে, কিন্তু এই যে আমি ধরো তোমাকে বললাম এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে তুমি হচ্ছে 3 ঘর পর্যন্ত নিবা শুধুমাত্র, তাহলে এই ভ্যালুটা কি হবে? 0.34567। 3.5 হবে না 6 হবে? 3 4 5 ও সরি 6 6 6 হবে। পরের ডিজিটটা যেহেতু 5 এর বড়, আছে এই উপরে জন্য আছে হচ্ছে, ম্যাম, এই জন্য হ্যাঁ এই জন্য 6। হচ্ছে এক অ্যাড হবে, 6 হবে। তো এই যে আমরা এই পোর্শনটুকুকে পরের ডিজিটটা দেখে আমরা ভ্যালুটাকে অ্যাপ্রক্সিমেট করছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে রাউন্ড অফ এরর। ঠিক আছে? আচ্ছা, অনেক জায়গায় রাউন্ড অফ এররের মধ্যে আমাদের কিছু ভ্যালু আছে, কিছু জায়গায় এরকম দেখবা যে ধরো 1/3, 1/3 সমান আসলে কত? 0.33333 এরকম না? অনেক থ্রি। তো এই ক্ষেত্রে অনেক জায়গায় কি করে, এই ভ্যালুটাকে অনেক সময় আমরা তো সিম্পলি কয়েকটা ডিজিট পর্যন্ত নেই, ধরো 2 ডিজিট পর্যন্ত নিলে 0.33, এইটাকে অনেক সময় রাউন্ড অফ এররও বলে, আবার কিছু জায়গায় এটাকে হচ্ছে ইনহেরেন্ট এরর বলতে। ঠিক আছে? ইনহেরেন্ট এরর বলতে হচ্ছে আমাদের এই জিনিসটা যেহেতু এইভাবেই কন্টিনিউ করতেছে, যেমন অনেক সময় আমরা দেখি না পৌনঃপুনিকের ক্ষেত্রে যেটা হয় 0.51515151 এভাবে চলতেই থাকে, তো এটাকে আমরা কি করি, 0.51 নিয়ে এটার উপর একটা বার দিয়ে দেই, যে এই জিনিসটা হচ্ছে রিপিটেশন হবে। তো এই ভ্যালুগুলাকে অনেক সময় রাউন্ড অফ এররের ভিতরেই ইনক্লুড করছে, আবার কিছু জায়গায় হচ্ছে এটাকে ইনহেরেন্ট এররও বলছে, যেহেতু এটার প্রপার্টিজই এরকম যে সে রিপিট করতেছে, যেটাকে আমরা তো রাউন্ড করতেছি বলা যায় না, এটাকে হচ্ছে অনেক জায়গায় ইনহেরেন্ট বলছে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে মেইনলি ধরো এরর গুলা কই থেকে তৈরি হতে পারে বা কি টাইপের এরর গুলো হতে পারে। রাউন্ড অফ এরর হতে পারে একটা, ট্রানজিশন এরর। আমাদের এখানে এই কোর্সে ধরো ট্রানজিশন এরর ওইরকম
সিরিজ নিয়ে কোনো কাজ নাই বা সিরিজকে কাট অফ করে যে আমরা ইউজ করবো এরকম কিছু কাজ নেই। মেইনলি হচ্ছে আমরা রাউন্ড অফ এরর যেটা আছে সেটাই হচ্ছে বিভিন্ন জায়গায় কাজে আসবে। তোমার 5টা একটা যে কোনো ভ্যালু ক্যালকুলেট করার সময় 10-20টা ভ্যালু আসতে পারে। তো 10-20টা ভ্যালু নিতে আসলে প্রত্যেকটা ইটারেশনে কাজ করা পসিবল না। সেক্ষেত্রে তোমরা হয়তো 2টা বা 3টা দিয়ে প্রত্যেকটা স্টেপে কাজ করবা। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে রাউন্ড অফ করা লাগতেছে ভ্যালুগুলোকে। এখন আরো কিছু ধরনের এরর আছে যেটাকে আমরা হচ্ছে কয়েকটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। একটা হচ্ছে আমাদের ট্রু এরর, এগুলো সোর্স না, ওগুলো ছিল সোর্সেস, আর এগুলো হচ্ছে কিছু টাইপস অফ এরর যে আমরা যেগুলো হচ্ছে বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে ইউজ করব। একটা হচ্ছে ট্রু এরর, তারপরে আছে ট্রু এররটাকে আমরা যখন হচ্ছে পার্সেন্ট আকারে রিপ্রেজেন্ট করব, এটাও হচ্ছে একটা 2% রিলেটেড এরর আছে। আচ্ছা, এমনি ট্রু এরর বলতে আমরা যখন বুঝাবো তখন হচ্ছে আমাদের কোনো একটা প্রবলেমের যদি ট্রু সলিউশন দেওয়া থাকে, তাহলে ওই যে ট্রু সলিউশনটা আছে, ট্রু সলিউশন থেকে আমরা যেই মেজার্ড ভ্যালুটা পাইছি বা ক্যালকুলেটেড যে ভ্যালুটা, ওই ক্যালকুলেটেড ভ্যালুটা বাদ দিলে আমরা যেই ভ্যালুটাই পাবো সেটাই হচ্ছে আমাদের ট্রু এরর। ঠিক আছে, ট্রু এররকে হচ্ছে আমরা ই সাবস্ক্রিপ্ট টি দিয়ে রিপ্রেজেন্ট করি। বুঝা গেছে? আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের যদি ট্রু ভ্যালু দেওয়া থাকে তাহলে তো আমরা হচ্ছে এটা ক্যালকুলেট করতে পারবো, কিন্তু যদি আমাদের কাছে ট্রু ভ্যালুটা না দেওয়া থাকে তাহলে আসলে আমরা স্টেপ ওয়াইজ কিভাবে এরর গুলা ক্যালকুলেট করব। তো তখন এটা আমরা করবো, ওই যে আমরা একটু আগে দেখলাম যে একটা প্রবলেম আমরা হয়তো 5টা স্টেপে সলভ করতেছি, মানে সেম জিনিস 5বার রিপিট করতেছি। তো এই যে 1 নাম্বার স্টেপে আমরা যে ভ্যালুটা পাইলাম, এখানে একটা ভ্যালু পাবো, 2 নাম্বার স্টেপে আরেকটা ভ্যালু পাবো, তখন আমরা হচ্ছে এই যে কনসিকুয়েন্ট যে ইটারেশন গুলো আছে সেই পরপর ইটারেশনের মধ্যে আমরা যে ভ্যালু গুলো পাচ্ছি, যেমন এখানে পাইলাম 5, এখানে পাইলাম 4, এই দুইটার মধ্যে যতটুকু আমরা ডিফারেন্স পাবো সেটাকে আমরা ধরে নিব হচ্ছে এরর হিসেবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপ্রক্সিমেট এরর। যেহেতু এটা আমার ট্রু এরর না, আমি হচ্ছে একটা ভ্যালু অ্যাপ্রক্সিমেট করে সেটা এরর বের করতেছি, তো সেই ক্ষেত্রে ওইটাকে আমরা বলতেছি অ্যাপ্রক্সিমেট এরর। তো অ্যাপ্রক্সিমেট এরর এর ক্ষেত্রে কি হবে, অ্যাপ্রক্সিমেট এরর মানে হচ্ছে ধরো তুমি এখন কারেন্ট ইটারেশনে যেই আসো, 2 নাম্বার ইটারেশন করতেছো, তাহলে 2 নাম্বার ইটারেশন হচ্ছে তোমার কারেন্ট ইটারেশন। তো কারেন্ট যে ভ্যালুটা তুমি পাইলা, কারেন্ট ভ্যালু থেকে প্রিভিয়াস ভ্যালুটা বাদ দিলে যেই ভ্যালুটা পাবা সেইটাই হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেট এরর। বুঝা গেছে? আচ্ছা, এখন এগুলারে আমরা হচ্ছে নরমালি ইন্টিজার ভ্যালু আকারে রাখি না এরর গুলাকে। আমরা যে এরর গুলা ক্যালকুলেট করি সেগুলো হচ্ছে আমরা সবকিছু পার্সেন্ট আকারে রিপ্রেজেন্ট করি, যে কত পার্সেন্ট এরর হচ্ছে আমাদের হচ্ছে। কারণ আমাদের যদি 100% এরর হয়, তার মানে 100%, 200% মানে হচ্ছে কি কোনো ভ্যালুই হচ্ছে আমি এখনো গেইন করতে পারি নাই। তারপর যদি আমাদের 0.05 এরর হয়, তার মানে আমরা কি বুঝি যে খুবই কম এরর আছে। জিরো এরর মানে কি? আচ্ছা বলো, জিরো এরর মানে কি? যখন পয়েন্টার 0 থেকে বেশি বা কম থেকে স্টার্ট হয় ওটাকে 0। আচ্ছা, কোনো একটা প্রবলেম ধরো তুমি ট্রু এরর যখন আমরা ক্যালকুলেট করতেছি, ধরো আমি বললাম ট্রু এররের ভ্যালু হচ্ছে 0, ট্রু এরর এরর টি, তার মানে এটার ভ্যালু হচ্ছে 0, এরর হচ্ছে 0 হয়েছে। তার মানেটা আসলে কি? একটা প্রবলেম সলভ করবো, তুমি দেখলা ক্যালকুলেট করে যে তোমার এরর হচ্ছে 0। এরর 0 মানে কি? মানে কোনো এরর নাই, এটা কোনো এরর নাই মানে কোনো ভুল নাই, এই যে তার মানে হচ্ছে তোমার ট্রু ভ্যালু যেটা তুমি যেটা ক্যালকুলেট করছো সেই ভ্যালুটাও হচ্ছে সেম। তার মানে তুমি এক্স্যাক্টলি ওই ভ্যালুটাই ক্যালকুলেট করতে পারছো, সেক্ষেত্রেই তো আমার 0 এরর আসতেছে। তো এগুলোকে আমরা হচ্ছে সবসময় পার্সেন্ট হিসাবে রিপ্রেজেন্ট করি। তো যখন আমরা পার্সেন্ট বলবো তখন হচ্ছে আমি দেখাই, আচ্ছা, তো এই যে দেখো এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা এররকে নরমালি পার্সেন্টেজ হিসেবে রিপ্রেজেন্ট করি। তো এখানে ট্রু এরর যেটা আমি বললাম যে ট্রু ভ্যালু যেটা আমার কাছে দেওয়া থাকবে সেটা থেকে আমি যে ভ্যালুটা ক্যালকুলেট করছি সেটা বিয়োগ করে আমরা ট্রু ভ্যালুটা পেয়ে যাব। আর এটাকে যখন আমরা হচ্ছে পার্সেন্ট আকারে বা শতকরা আকারে রিপ্রেজেন্ট করব, তখন আমার এই যে ভ্যালুটা থাকে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা, সেটাকে আমরা ট্রু ভ্যালু দিয়ে ডিভাইড করে ওইটার মোড ভ্যালুটাকে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি। সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে এপসাইলন টি, এটাকে আমরা বলতেছি হচ্ছে 2% রিলেটিভ এরর। ঠিক আছে, যখনই রিলেটিভ এরর বলবে তার মানে আমরা বুঝবো হচ্ছে
সেটা আমাদের একটা ভ্যালু আকারে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, রিলেটিভ এরর বললে ওই ভ্যালুটা কত হবে বলো তো? পার্সেন্ট রিলেটিভ বললে সেটা হচ্ছে আমাদের অবশ্যই সেটা শতকরা আকারে রিপ্রেজেন্ট করতে হবে। বুঝা গেছে? আবার ওই যে যেটা বললাম, অনেক সময় আমাদের কাছে এমন প্রবলেম থাকে যেটা আসলে আমাদের ক্যালকুলেট করা অ্যানালিটিক্যালি পসিবল হয় না, সেক্ষেত্রে তো আমরা নিউমেরিক্যাল ভ্যালুগুলো বের করি। তো ধরো তুমি কোন একটা ভ্যালুর হচ্ছে ট্রু ভ্যালু আসলে জানোই না, বা এটা বের করা তো তোমার পক্ষে সম্ভব না। যদি কোথাও থেকে এটা তোমাকে দিয়ে দেয় তাহলে তো তুমি এই এররটা ক্যালকুলেট করতে পারবা। কিন্তু যদি এই ভ্যালু কোথাও না দিয়ে দেয় তাহলে তুমি যে এরর ক্যালকুলেট করবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট রিলেটিভ এরর। অ্যাপ্রক্সিমেট রিলেটিভ এররকে আমরা এপসাইলন অফ এ দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এটা হচ্ছে তোমরা যে ইটারেশন গুলা বের করবা সেই ইটারেশন গুলার মধ্যে আমার এরর গুলা ক্যালকুলেট হবে। এটা আমি একটা প্রবলেম সলভ করার সময় দেখাই দেবো, তখন আরো হয়তো ইজিলি বুঝতে পারবো। তো নরমালি আমরা হচ্ছে যখন প্রবলেম সলভ করব তখন আমরা এই যে ট্রু রিলেটিভ এরর আর অ্যাপ্রক্সিমেট রিলেটিভ এরর, এই দুইটা এররই হচ্ছে ক্যালকুলেট করার চেষ্টা করব। ঠিক আছে, এখন বলো এটারে মড কেন করছে? প্লাস মাইনাস কোনো পার্সেন্টেজ হতে পারে। হ্যাঁ, তো পার্সেন্ট তো নরমালি হচ্ছে আমরা মাইনাস পার্সেন্টেজ দিয়ে কোনো কিছু তো বুঝাইতে পারি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই জন্য আমরা মড করছি ভ্যালুটাকে। আচ্ছা, এখন এই যে আমরা অ্যাপ্রক্সিমেট রিলেটিভ এররটা বের করলাম, সেটা হচ্ছে ধরো যে আমি একটু আগে বললাম যে নিউমেরিক্যাল মেথডস এর ক্ষেত্রে ধরো এক্সাক্ট ভ্যালু বা 0% এরর পাওয়া আসলে খুবই টাফ বা ইম্পসিবল। এটা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমরা পাই না। তাহলে 0% এরর যেহেতু আমি কখনোই পাবো না, তাহলে কতটুকু এরর হইলে সেটারে আসলে আমরা একসেপ্ট করব, সেটা ডিপেন্ড করে আমাদের হচ্ছে একটা ভ্যালুর উপর, যেটাকে আমরা বলতেছি এপসাইলন অফ এস, বা এটাকে আমরা প্রি স্পেসিফাইড টলারেন্স বলি। প্রি স্পেসিফাইড এরর টলারেন্স মানে আমি তোমার ধরো দিয়ে দিলাম যে 0.005 এতটুকুর মধ্যে, এতটুকু পার্সেন্টের মধ্যে যদি তোমার এররটা থাকে তাহলে তুমি ওই ভ্যালুটাকে একসেপ্ট করবে আনসার হিসেবে, আদারওয়াইজ তুমি ওটাকে একসেপ্ট করতে পারবে না। এরকম হয়তো আমি তোমাদেরকে কিছু ভ্যালু দিয়ে দিব, সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে তুমি বুঝবা যে তোমার আসলে কোথায় আনসারটা স্টপ করবা বা কখন গিয়ে আনসারটা তুমি আসলে পাবা। ঠিক আছে, তো এইগুলা মোটামুটি আমাদের ছিল হচ্ছে বেসিক যা যা আমাদের ম্যাথ শুরু করার আগে জানা লাগবে সেই সব কিছু। তোমাদের রিয়াকশন দেখে তো আমার মনে হতেছে তোমাদের অনেক বেশি কঠিন লাগছে। কেউ কিছু বলো নাই, একজন দুজন খালি কথাবার্তা বললা, একটু রিপ্লাই করলা, বাকিদের তো আমি কিছুই বুঝলাম না যে বুঝছো কি বুঝো নাই। এখনো সবাই চুপ করে আছে। আচ্ছা, সো আমরা মেইনলি আজকে যেগুলো দেখছি সেটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার কি জিনিস বা সেটা কি করে আমরা বের করতে পারি, তারপরে হচ্ছে অ্যাকিউরেসি আর প্রিসিশন কি, এই দুটার মধ্যে পার্থক্যটা কি, আর লাস্টে হচ্ছে আমরা দেখছি যে কিছু ধরনের এরর, কিভাবে এরর গুলো আমরা বের করতে পারি বা এরর কোথা থেকে হচ্ছে তৈরি হতে পারে, এই টপিক গুলো আমরা হচ্ছে মোটামুটি কভার করবো। আমি তোমাদেরকে হচ্ছে যা যা পড়াইছি এগুলো হচ্ছে পিডিএফটাতে আছে, আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিবো। আর আচ্ছা, তোমাদের তো ক্লাসরুম খোলা হয়নি, তো ওটা আমি না হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে কোডটা দিয়ে দিব, তারপর আমি তোমাদেরকে গাইডলাইনটা শেয়ার করে দেবো। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? মানে প্রবলেম তো দূরের কথা, বুঝতে কি পারছো, একটু একটু কি বুঝতে পারছো? এখন যে কোনো জিনিসই ধরো আমিও যদি কোনো আমার হায়ার লেভেলের কোনো একটা কিছু হয়তো করতে যাই, হ্যাঁ, প্রথম প্রথম তো আমি বুঝবো না। হ্যাঁ বলো। তবে যে অ্যাপ্রক্সিমেট যে নেটিভ এরর যেটা বলছেন একদম লাস্টের যেটা, হ্যাঁ, ওইখানে তুমি কারেন্ট মাইনাস প্রিভিয়াস ছিল, তারপরে আবার ডিভাইড বাই কারেন্ট কারেন্ট। অ্যাপ্রক্সিমেট ইনটু 100%, এখানে মানে এই জিনিসটা বুঝি না আসলে, মানে কারেন্ট প্রিভিয়াস তারপরে আবার কারেন্ট অ্যাপ্রক্সিমেট। আচ্ছা, এটা হচ্ছে না, কারেন্ট অ্যাপ্রক্সিমেশন বলতে হচ্ছে ধরো ওই যে আমি বললাম না, আমরা ধরো 5টা ইটারেশন করলাম। ধরো 1 নাম্বার ইটারেশনে তুমি ভ্যালু পাইলা হচ্ছে 5, 2 নাম্বার ইটারেশনে ভ্যালু পাইলা হচ্ছে 7। তো এখন এই যে তোমার ধরো 5 নাম্বার ইটারেশনে গিয়ে তোমার ভ্যালু ক্যালকুলেশনটা শেষ হবে। তো তার আগে তো প্রত্যেকটা ইটারেশনে আমার এররটা ক্যালকুলেট করতে হবে যে এরর আসলে কমতেছে বা কতটুকু হচ্ছে। তখন আমরা যেটা করবো, ওই যে কারেন্ট অ্যাপ্রক্সিমেশনের তোমার 2 নাম্বারের ভ্যালু কত, 7, 7। তারপরটা হচ্ছে 5। যেহেতু আমরা রিলেটিভ এরর বের করতেছি, এই জন্য আমরা কারেন্ট অ্যাপ্রক্সিমেশন দিয়ে ভ্যালুটাকে হচ্ছে ডিভাইড করতেছি।
তুমি আসলে কোয়েশ্চেনটা কোনটা করছো? মানে এখানে ম্যাম যে কারেন্ট অ্যাপ্রক্সিমেট যেটা আমরা ডিভাইড করছি যেটা ওটা হচ্ছে 7। হ্যাঁ, এটা 7। এই যে এই ভ্যালুটাই, জি ম্যাম বুঝতে পারছি। এই যে এটাই ডিভাইড করে তারপরে ওইটারে আমরা 100 দিয়ে গুণ করতেছি। ঠিক আছে। আর ট্রু ভ্যালুর ক্ষেত্রে তো আমার যদি ট্রু ভ্যালু আমার কোয়েশ্চেনে দেওয়া থাকে যে ট্রু ভ্যালু ধরো হচ্ছে 50, তাহলে তুমি যতবার ইটারেশন করবা, যেমন প্রথম ইটারেশনে যখন তোমার কাছে ট্রু ভ্যালু দেওয়া থাকবে, ধরো 15 দেওয়া আছে, তো ট্রু ভ্যালু দেওয়া থাকলে কিন্তু তুমি প্রথম ইটারেশন থেকেই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারবা। কিন্তু যদি ট্রু ভ্যালু না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আচ্ছা, সেক্ষেত্রেও আমরা প্রথম ইটারেশন থেকে শুরু করতে পারবো, বাট তার আরেকটা হচ্ছে প্রসেস আছে, ওটা হচ্ছে আমি ধরো নেক্সট ক্লাসে দেখাই। মানে যখনই আমরা রিলেটিভ এরর বের করতেছি পার্সেন্টেজে, তখন আমরা নিচে হচ্ছে ওই ভ্যালুটা দিয়ে ডিভাইড করে তারপর 100 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। ঠিক আছে, না হলে আমাদের ভ্যালু তো হচ্ছে অনেক বড় চলে আসবে না। জি ম্যাম। আচ্ছা, তো এগুলো হচ্ছে গেল আমাদের বেসিক জিনিসপাতি। আর কারো কোনো প্রবলেম বা কোয়েশ্চেন আছে? আচ্ছা, হয়তো প্রথম ক্লাসে একেবারে, বা আমি যেহেতু সব টপিকে হচ্ছে ধরো নতুন দেখাচ্ছি, প্রথমবার দেখে হয়তো বুঝতে নাও পারো। তোমরা লেকচার গুলো যদি পরে একবার ক্লাসের পরে একবার দেখো, বা ওই উইকেই ধরো একবার দেখলা, তখন যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের হচ্ছে বলবা। আর যে কোনো জিনিস যখন নতুন শুরু করা হয় প্রথমবার, তো আসলে এটা অবভিয়াস যে প্রথমবার বোঝা আসলে পসিবল হয় না, প্রথমবার হার্ড হবেই সবকিছু। তো আস্তে আস্তে সেগুলো হয়তো আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন তোমাদের তো হচ্ছে এরপরে ল্যাব ক্লাস আছে। ল্যাব ক্লাস কি আজকে তোমরা শুরু করবে আজকে থেকে, নাকি নেক্সট উইক থেকে আমরা শুরু করবো? তোমাদের তো মনে হয় যেহেতু বাকি ক্লাসগুলো এখনো খুব একটা শুরু হয়নি, তো ল্যাব ক্লাসটা না হয় আমরা নেক্সট উইক থেকে শুরু করি। ঠিক আছে ম্যাম। ঠিক আছে?